শুভ বিকেল বন্ধুরা, নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত কুইজ শো জানার আছে বলার আছে। তোমাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা, আজকে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিব ভেনিস শহর সম্পর্কে কিছু তথ্য। ইতালির সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় শহর ভেনিস। বিশ্বের পর্যটকদের কাছে এটি রোমান্টিক শহর হিসেবে পরিচিত। বিভিন্ন হ্রদ দিয়ে সংযুক্ত ভেনিসের 118টি দ্বীপ এবং এর প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে আন্দোলিত করে। তবে দুঃখের বিষয় হচ্ছে শহরটি ক্রমেই পানির নিচে ডুবে যাচ্ছে। প্রতি বছরে ডোবার হার 0.8 থেকে 1 মিলিমিটার। কোনো কোনো স্থানে এর পরিমাণ আরও বেশি। প্রাকৃতিক কারণে এমনটা হচ্ছে বলে মনে করছেন গবেষকরা। অন্যদিকে নরম মাটির উপর ভিত্তি করে গড়ে ওঠা শহরটির ভূগর্ভস্থ পানি এবং অন্যান্য খনিজ সম্পদ আহরণের কারণেও শহরটি ডুবছে বলে মন্তব্য করেছেন গবেষকেরা। বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে আছেন চলচ্চিত্র পরিচালক হাসিবুর রেজা কল্লোল। চলো কথা বলি তার সঙ্গে। কল্লোল ভাই, আপনাকে স্বাগত কুইজ শো জানার আছে বলার আছে। তো কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। 3 দিন আগে সত্যা মুভিটি রিলিজ হলো এবং চমৎকারভাবে সারা দেশে চলছে এবং সেই অভিজ্ঞতাটাই শুরুতে আপনার কাছে জানবো, কেমন চলছে? সত্যা ইতিমধ্যে জানেন যে এটা সোহানী হোসেনের মা গল্প অবলম্বনে একটা মৌলিক চলচ্চিত্র এবং অনেক বাধা বিপত্তি পার করে আমরা চলচ্চিত্রের একটা দুঃসময়ে সত্যা মানুষের সাথে তুলে দিলাম এবং ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমরা টোটাল টিম খুব খুশি। বাহ, কতগুলো হলে আমরা এখন পাচ্ছি? 48টা হলে ইনিশিয়ালি এটা রিলিজ হয়েছে। আচ্ছা, অনেকের সঙ্গে বসে তো সিনেমা দেখেছেন, একটু আশেপাশের মানুষজনের ফিডব্যাকটা জানতে চাই। এবং আমি দেখছিলাম পত্রপত্রিকাগুলোতে যে প্রিমিয়ার শোতে অনেক বিশিষ্টজনেরা এসেছিলেন এবং তারা খুব ভালো মন্তব্য করেছেন। আপনার কেমন লাগছে? প্রিমিয়ার শো তো যারা আসেন, আমন্ত্রিত অতিথিরা আসেন, তো তারা তো তাদের খুব গুণীজনরা এসেছিলেন, বাংলা একাডেমির মহাপরিচালক থেকে শুরু করে অনেকে এসেছিলেন এবং সবাই খুব প্রশংসা করেছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার যে দর্শক যারা দেখেছেন হলে গিয়ে আমি নিজেও থেকে আমাদের টোটাল টিম মোটামুটি দক্ষিণ এবং উত্তরাঞ্চলের কিছু এলাকা ঘুরতে পেরেছি এবং দর্শকদের সঙ্গে বসেই দেখেছি ছবিটা কিছু কিছু অংশ এবং ব্যাপক সাড়া দর্শকের মধ্যে এবং দর্শক 95% বেশি দর্শক কিন্তু সত্যা পছন্দ করেছে। আচ্ছা, এমনিতে যখন আপনি দর্শকদের সঙ্গে বসে দেখলেন তো বিভিন্ন ধরনের আসলে দৃশ্য আসে, আবেগী দৃশ্য আসে, তখন মানে ফিডব্যাকটা কেমন পেয়েছেন? যে সাধারণ মানুষ কি খুব বেশি কন্ট্যাক্ট করতে পারছিল? ছবিটা খুব সরলভাবেই বানানো হয়েছে যে ফেরদৌস হাসান এটার চিত্রনাট্য সংলাপ লিখেছেন এবং গল্পটা আসলে খুবই একটা শক্তিশালী এবং চিত্রনাট্য সংলাপে যে বিষয়গুলো এসেছে যে কখনো দর্শক হাসছে, কখনো ভাবছেন, কখনো বিভিন্ন ইস্যু আসছে এবং গতকাল যেমন সাভার সেনা অডিটোরিয়ামে আমরা যখন ছবিটা 3টার শো শেষ হবে তার আগ মুহূর্তে আমরা জাস্ট 15-20 মিনিট আগে ঢুকেছিলাম এবং ছবি শেষ হওয়ার পরেও আমরা দেখেছি দর্শক কাঁদতে কাঁদতে যেমন বের হচ্ছে, একজন দর্শক উনি বসে আছেন। তো চেকার যে উনি গেছেন, যে যখন তাকে বলছেন যে আপনি উঠছেন না কেন, লোকটা তখন কাঁদছিল, মানে তার আবেগের জায়গাটা এমন পর্যায়ে ছিল এবং এইটা আসলে আমাদের প্রাপ্তি যে দর্শক এটার সাথে কমিউনিকেট করতে পারছে। আচ্ছা, বাহ, চমৎকার। একটু জানতে চাই, গল্প প্রসঙ্গে বলছিলেন সোহানী রহমানের মা গল্প অবলম্বনে, এই ছোট গল্প অবলম্বনে এই সিনেমাটি বানানো হয়েছে। তো একটা ছোট গল্প থেকে 2.5 ঘন্টার একটা সিনেমা বানানো, চিত্রনাট্য, সেটা নিশ্চয়ই একটু কষ্টসাধ্য। তো সেই অভিজ্ঞতাটা, সেই জার্নিটা সম্পর্কে একটু জানান। কষ্টের জায়গাটা আসলে ফেরদৌস হাসান রানা ভাই উনি বলতে পারবেন। ওনার এটা 40তম চলচ্চিত্র এবং দীর্ঘ 10 বছর পর এসে উনি একটা চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখলেন। আর সোহানী আপার যে মা গল্পটা এত স্ট্রং এবং গল্পের ভিতরে এতগুলা এলিমেন্ট আছে এবং একটা চলচ্চিত্রের জন্যে মানে খুব ভালো একটা ভিন্ন ধারার একটা গল্প। আর আপনারা জানেন যে এটার প্রযোজকও সোহানী আপা, ফলে ওনার গল্প, ওনার লগ্নি সব মিলে ফেরদৌস হাসান রানা ভাইটা যেমনভাবে লিখেছেন, আমি পরিচালনার ক্ষেত্রে দর্শক বিচার করবেন যে কতটা পেরেছি। কিন্তু শাকিব খান এপার বাংলার আমাদের নাম্বার 1 হিরো, বা পাউলিদাম ওপার বাংলার গুণী অভিনেত্রী, বা যারা কাজ করেছেন, বাপ্পা মজুমদারের সুর সঙ্গীত, বা মাসুম বাবুলের কোরিওগ্রাফি, বা আরিফিন সাদি তিনি এটার সম্পাদনা করেছেন, বা এটার যে আমাদের সাউন্ড ডিজাইনার যে ছিলেন রিপন নাথ, সব মিলে একটা ভালো একটা টিম কাজটা করেছে। তো এই
মানে চমৎকার ভাবে এখন আসলে রিলিজ হলো মুভিটা এবং সবাই খুব ভালোভাবে গ্রহণও করেছে। তো আমি একটু পেছনের দিকে যেতে চাই। অনেক প্রায় 2.5 বছর ধরে শুটিং হয়েছে সিনেমাটা। 2014 সালে এটা কাজ শুরু হয়েছিল শেষের দিকে। এবং আমি একটু তারও আগে যেতে চাই যে এই গল্প মানে সোহানী রহমানের মা গল্প সোহানী হোসেনের মা গল্প অবলম্বনে আপনি চলচ্চিত্রটি করছেন, তো সেখানে সেই গল্পটা আসলে কবে সিলেক্ট করলেন যে এই গল্প দিয়ে আমি একটা সিনেমা? গল্পটা নিয়ে যখন গল্পটা আমরা পাই, ওখানে একটা পত্রিকাতে এটা ছাপা হয়েছিল, পাবনার স্থানীয় একটা পত্রিকায়, এবং গল্পটা পড়ে একটু অবাকই হই যে এত সুন্দর একটা গল্প, যে গ্রাম থেকে আসা একটা মেয়ের জার্নি আর ঢাকা শহরে স্ট্রাগল করা একটা মাদকাসক্ত একটা যুবক, যে পরবর্তীতে এবং সত্যায় যে বিষয়টা উনি উঠিয়ে এনেছিলেন সেটা হচ্ছে যে নেশা যে ভালোবাসার কাছে পরাস্ত হয় এবং মানবতার জায়গাটা, এটা আমাকে মানে খুবই আকৃষ্ট করে এবং তখন এই গল্পটা নিয়ে প্ল্যান করি। আর আমাদের এখানে যেটা হয় যে পৃষ্ঠপোষকতার জায়গাটা আসলে খুব ভালো জায়গায় নেই, এবং আমাদের চলচ্চিত্রের আসলে এমন একটা সময় এখন চলছে, দুঃসময় আমি বলবো, যে বাংলা দেশের যারা কাজ করেন টেকনিশিয়ান বা পরিচালকদের সামনের আমার মনে হয় যে সময়টা আমাদের জন্য খুব ভালো। সেখানে সত্তা আমি মনে করি যে একটা উদাহরণ হবে। আচ্ছা, বাহ, চমৎকার ভাই। আরো গল্প করব সত্য প্রসঙ্গে, আসলে আরো অনেক কিছু জানার আছে আমাদের, তবে তার আগে একজন ছোট্ট বন্ধু অপেক্ষা করেছে, একটা ফোন কল নিয়ে আসি প্লিজ। হ্যালো, কে আছো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলো। আমি মিম। কেমন আছো তুমি? জি আপু, ভালো আছি, তুমি? আমি খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো? আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। এসএসসি পরীক্ষা দিয়েছো, ঠিক আছে। কোন বিভাগ থেকে প্রশ্ন নিতে চাও বলো? এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ঠিক আছে। তোমার পছন্দের বিভাগ থেকে প্রথম প্রশ্ন। ইডিয়ম বাই দ্য রুল অফ থাম মিন্স অপশন এ বাই দ্য ইউজ অফ ফোর্স, অপশন বি বাই দ্য ইউজ অফ ট্রিকেরি, অপশন সি বাই দ্য প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। বলো। বাই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। অপশন সি বাই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নিলাম, বাহ, চমৎকার, একদম সঠিক উত্তর। অভিনন্দন তোমাকে। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড ইনফ্যাচুয়েশন? অপশন এ সেলিব্রিটি, অপশন বি অ্যাপাথি, অপশন সি চার্মিং। আপু অপশন বি অ্যাপাথি। অপশন বি অ্যাপাথি নিলাম, বাহ, চমৎকার, একদম সঠিক উত্তর। অভিনন্দন তোমাকে। 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার বলো, তৃতীয় প্রশ্নে যাব? না আপু, যাব না, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর একজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? হ্যালো, আমি মুক্তা। কেমন আছো তুমি? জি ভালো আছি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। ঠিক আছে, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ঝটপট বলে ফেলো। ছোটদের পার্লামেন্ট। ছোটদের পার্লামেন্ট, ঠিক আছে। প্রশ্ন করছি, প্রথম প্রশ্ন। বাংলাদেশের 10ম জাতীয় সংসদের সংসদীয় উপনেতা কে? অপশন ক শিরিন শারমিন চৌধুরী, অপশন খ সৈয়দা সাজেদা চৌধুরী, অপশন গ রওশন এরশাদ। বলো। অপশন খ সৈয়দ সাজেদা চৌধুরী। অপশন খ সৈয়দা সাজেদা চৌধুরী, বাহ, নিলাম, চমৎকার, একদম সঠিক উত্তর। অভিনন্দন তোমাকে। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। পরের প্রশ্ন। আইসল্যান্ডের আইনসভা কি নামে পরিচিত? অপশন ক এডুসকান্টা, অপশন খ ফোকেটিং, অপশন গ আলথিঙ্গি। বলো। ঝটপট বলতে হবে। অপশন গ আলথিঙ্গি। অপশন গ আলথিঙ্গি নিলাম, বাহ, চমৎকার, একদম সঠিক উত্তর। অভিনন্দন তোমাকে। 1000 টাকা সমমূল্যের বই পাচ্ছ তুমি। এবার বলো, পরের প্রশ্নে যাব? জি যাব। ঠিক আছে, যাচ্ছি। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে স্পিকারের দায়িত্ব পালন করেন কে? অপশন ক মোহাম্মদুল্লাহ, অপশন খ এম মনসুর আলী, অপশন গ মোহাম্মদ বায়তুল্লাহ। বলো। অপশন ক মোহাম্মদুল্লাহ। অপশন ক মোহাম্মদুল্লাহ, বাহ, চমৎকার, ব্রিলিয়ান্ট, একদম সঠিক উত্তর। 2000 টাকার সমমূল্যের বই রইল তোমার জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে আড্ডা দিচ্ছিলাম।
বলছিলেন যে একটি পত্রিকাতে দেখে আপনার মা গল্পটি খুব পছন্দ হয়ে যায় এবং তারপর থেকেই কাজ শুরু করলেন। তো 2 বছর লাগলো শুটিংটা শেষ করতে, সেই 14তে শেষের দিকে শুরু হয়েছিল, তারপরে দীর্ঘদিন, এত সময় কেন লাগলো? 2 বছর একটা ভালো কাজের জন্য আসলে খুব বেশি সময় আমি মনে করি না, কিন্তু জানেন যে শাকিব খান আমাদের এখানকার খুব ব্যস্ত একজন অভিনেতা এবং ব্যস্ত নায়ক, আর পাউলিও ওপার বাংলার, যদিও ও ব্যস্ততা অনেক, দুজনের শিডিউল মেলাতে গিয়ে যথেষ্ট হিমশিম খেতে হয়েছিল আমাদের, এটা একটা ইস্যু ছিল। আর কাজটার ব্যাপারে আমরা যেহেতু প্রযোজনা প্রতিষ্ঠান পর্যায় থেকে কোনো রকম চাপ ছিল না, আর আমাদের 35 দিনের শিডিউল লাস্ট লিগে আসলে 56 দিনে ঠেকে, এই জন্য আসলে একটু টাইম লেগেছিল। আচ্ছা, তো এই যে বলছিলেন যে দুজনের শিডিউল মেলাতে গিয়ে একটু কষ্ট করতে হয়েছে, তো একটু পাওলি দামের প্রসঙ্গে প্রথমে আসি। একজন বিদেশি অভিনেত্রী এবং আপনি তো অনেক দিন ধরেই আসলে কাজ করছেন এই সেক্টরটাতে, আপনি তো জানতেন যে এই ধরনের সমস্যা হতে পারে। একটু জানতে চাই যে পাওলি দামকে কাস্ট করার পেছনের গল্পটা। পাওলি দাম এখানে যখন মনের মানুষ রিলিজ পাই, তখন আমাদের এখানকার দর্শক কিন্তু তার ব্যাপারে একটা আগ্রহ ছিল, আর এই গল্পের আসলে এটা একটা টিম ওয়ার্ক আমাদের। তো আমরা যখন বসি, সোহানি আপা, রানা ভাই, আমি, আমাদের টোটাল টিমটা বসার পর আমরা প্ল্যান করি যে এই চরিত্রের জন্য পাউলি, আর পাউলিকে কেন নেওয়া হয়েছে, আমার মনে হয় যে উত্তরটা ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে যারা গেছেন সেসব দর্শক টের পেয়েছেন যে এই চরিত্রে পাউলি ছাড়া এমন আর কেউ করতে পারতো বলে কোনো দর্শক কিন্তু আমাদের বলেননি, সবাই কিন্তু বলেছেন যে এটা সঠিক সিলেকশন ছিল, সঠিক কাস্টিং ছিল। আচ্ছা, বাহ। একটু জানতে চাই যে পাওলি দামের কাছে যখন আপনি স্ক্রিপ্ট নিয়ে গেলেন, তখন তার ফিডব্যাকটা কেমন ছিল? ওরা তো আসলে একটা সিস্টেমের মধ্যে কাজ করে, স্ক্রিপ্ট প্রথমে গল্প পাঠাতে হয়, তারপরে এটার স্ক্রিপ্ট পাঠানো হয়, এবং এরপরে ওরা জানতে চায় যে আসলে প্রযোজনা প্রতিষ্ঠান কারা আসলে প্রজেক্টটা ক্যারি করতে পারবে কিনা, বা ওর এগেনস্টে কে কাস্টিং থাকছে, বা টোটাল প্রজেক্টটা সম্পর্কে যখন সে জানতে পারে, বা এটা শাকিবের ক্ষেত্রেও আছে, এবং যারাই কাজ করেন তাদের পর্যায়ে যখন পৌঁছেছেন অবশ্যই হিসাবটা তাদের করতেই হয়। তো সব মিলে পাওলিকে যখন টোটাল প্রজেক্টটা বোঝানো হয় এবং সে বুঝতে পারে যে যেহেতু বাংলাদেশ সেটা তার বাংলাদেশের ছবি হিসেবে ডেবিউ, সেখানে এটাও তার ভিতরে কাজ করেছিল, এবং টোটাল টিমটা এবং কাজ করতে আসার পরেও যখন বুঝতে পেরেছে, এবং পাওলি ভীষণ কোঅপারেটিভ ছিল, এবং একটা ভালো কাজ এভাবেই সম্ভব হয়েছিল আমাদের। আচ্ছা, তো ভাই একটু সাকিব খানের প্রসঙ্গে আসি। আপনি বলছিলেন, শুরুতেই বলছিলেন যে বাংলাদেশের নাম্বার 1 হিরো, তো সেই কারণে কি সাকিব খানকে কাস্ট করা নাকি অন্য কোনো কারণ আছে? সাকিব কিন্তু দেখেন 3বার জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা, এবং সাকিবের সবচেয়ে বড় ব্যাপার যে ওর জনপ্রিয়তার জায়গায় 1 থেকে 5 পর্যন্ত যদি বা 10 পর্যন্ত চিন্তা করা হয়, সাকিবের বিকল্প কিন্তু বাংলাদেশের সাকিব নিজেই। এবং সাকিবের সবাই একটা কিন্তু ইমেজ দেখে, হিরোইটিক একটা ইমেজ, বা ধরেন যে টাইপের ছবি সে করে তার থেকে বেরিয়ে এসে একটা সম্পূর্ণ ভিন্ন ধারার ছবি কিন্তু সত্তা। এখানে অভিনেতা সাকিব উঠে এসেছে, এবং দর্শক কিন্তু অভ্যস্ত চোখে সাকিবকে যেভাবে দেখে, ভিন্ন সাকিবকে দেখেছে, এবং এই জন্যই কিন্তু দর্শক সত্তাই পছন্দ করেছে সাকিবকে, এবং সাকিব নিজেও বুঝতে পেরেছে এটা যে, এবং সে এখন যথেষ্ট বিষয়টা উপভোগ করছে বলে আমার সঙ্গে তার যতটুকু কথা হয়েছে। আচ্ছা, এবং দর্শকও একটা অন্য সাকিবকে পেয়ে খুব খুশি। অনেকগুলো রিভিউ আমি পড়ছিলাম সাকিব খানের ব্যাপারে, সবাই বলছিল এই কথাটাই যে আসলে অন্যান্য সিনেমাতে যেভাবে গতানুগতিকভাবে সাকিব খানকে দেখা যায়, তার বাইরে গিয়ে একটু ভিন্নভাবে দেখা গিয়েছে, এবং অভিনয়টাও মানে বের করে আনা সম্ভব হয়েছে অনেক ক্ষেত্রে। কিন্তু একটা ব্যাপার ছিল যে যেহেতু অনেকদিন ধরে শুটিংটা হয়েছে, ব্যাপারটা হতেই পারে যে সাকিব খানের লুকের ব্যাপারটা, যে চুলের কাট একটু এলোমেলো ছিল, হ্যাঁ, তারপরে আমরা চোখে পড়ার মতো ছিল। এটা তো চোখে পড়বেই, কারণ 2 বছর একটা ছবি শুটিং যখন লাগবে, তখন চেঞ্জ তো একটা মানুষের চেঞ্জ আসে। তারপর আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি, 2-1টা জায়গায় একটু হয়তো দর্শকদের মেনে নিতে হবে, আর যেহেতু গল্পটা অনেক শক্তিশালী, আমার মনে হয় এগুলো অনেকটাই চোখ এড়িয়ে গেছে দর্শকের, বা দর্শক গল্পের মধ্যেই ছিল। তারপর 2-1জন যারা সমালোচক আছেন তারা তো যেটাই দেখাবেন সেটা নিয়ে সমালোচনা করবে, সবার দিকে এটা হয়ে থাকে। আচ্ছা ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে সমালোচকদের কথা গেল এবং যারা অনেক ভালোবেসেছেন সত্যাকে তাদের কথাও গেল, একটু আপনার সঙ্গে আপনার একদম একান্ত মতামত জানতে চাই যে সত্যা মুভিটা যখন রিলিজ হলো, আপনি মুভিটা সবার পাশে বসে দেখছেন, আপনার কেমন ফিল হয়েছে, যে আপনি মানে একদম শতভাগ খুশি কিনা যে না আমি একদম মানে সম্পূর্ণভাবে কাজটা করতে পেরেছি? ভাই এই প্রশ্নের উত্তরটা নিতে চাই, তবে একজন ছোট্ট বন্ধু আছে, একটা ফোন কল নিয়ে আসি। হ্যালো, কে আছো? হ্যালো আপু, আমি নাবিল। কেমন আছো বন্ধু? ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 8। ক্লাস 8-এ, বাহ, ঠিক আছে। কোন বিভাগ থেকে প্রশ্ন করবো বলো? আপু, খেলার মাঠ। খেলার মাঠ? কোন খেলা পছন্দ তোমার? ক্রিকেট। ক্রিকেট খেলো? ইয়েস।
ঠিক আছে, প্রশ্ন করছি খেলার মাঠ থেকে। প্রথম প্রশ্ন, সম্প্রতি শেষ হওয়া বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট পেয়েছেন? অপশন কে রংনা হেরাত, অপশন খ মেহেদী হাসান মিরাজ, অপশন গ দিলরুয়ান পেরেরা। আপু অপশন গ দিলরুয়ান পেরেরা। অপশন গ দিলরুয়ান পেরেরা নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি তো ভুল হলো। সঠিক উত্তর বলে দিচ্ছি, অপশন ক রঙ্গনা হেরাত, 16টি উইকেট পেয়েছেন তিনি। আরেকজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? হ্যালো আপু, আমি লিজা। কেমন আছো বন্ধু? ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9-এ। ক্লাস 9-এ, ঠিক আছে। কোন বিভাগ থেকে প্রশ্ন করবো, ঝটপট বলে ফেলো। গুণীজনের বাণী। গুণীজনের বাণী। গুণীজনের বাণী কি মেনে চলো? হ্যাঁ, চলি। তাই, ঠিক আছে। প্রশ্ন করছি, প্রথম প্রশ্ন, একটি ভালো বই হলো বর্তমান ও চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। কার উক্তি এটি? অপশন ক ইমারসন, অপশন খ জন লক, অপশন গ টুপার। বলো। বলো। অপশন গ টুপার। অপশন গ টুপার নিলাম, বাহ চমৎকার, একদম সঠিক উত্তর। অভিনন্দন, 500 টাকা সমমূল্যের বই পাচ্ছ তুমি। পরের প্রশ্ন, একমাত্র শিক্ষায় জাতীয় ও সামাজিক সমস্যাগুলোর স্থায়ী সমাধান করতে পারে। কার উক্তি এটি? অপশন ক উইলিয়াম ব্রায়ান, অপশন খ জন লিলি, অপশন গ হার্ডওয়ার্ড জনসন। অপশন খ জন লিলি। অপশন খ জন লিলি নিলাম, বাহ চমৎকার, এটাও সঠিক উত্তর। অভিনন্দন তোমাকে, পেয়ে যাচ্ছ 1000 টাকা সমমূল্যের বই। এবার বলো, তৃতীয় প্রশ্নে যাব? যাব। নিয়ম জানো তো? জি। ঠিক আছে, যাচ্ছি। কোনো বিপদেই চিরস্থায়ী নয়, একদিন মানুষ সূর্য ও মুক্তির মুখ দেখতে পায়। কথাটি বলেছেন অপশন ক সক্রেটিস, অপশন খ স্যামুয়েল জনসন, অপশন গ ডেল কার্নেগি। বলো। অপশন গ ডেল কার্নেগি। অপশন গ ডেল কার্নেগি নিলাম, বাহ চমৎকার, এই উত্তরটিও একদম সঠিক। অভিনন্দন, 2000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। অসংখ্য ধন্যবাদ। ভাই, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি শতভাগ খুশি কিনা সিনেমাটি দেখার পরে? একজন নির্মাতা আমার মনে হয় না যে তার ওই ধরনের তৃপ্তির জায়গা কখনো আসে। আরও ভালো করা যেত যদি দর্শক গ্রহণ করেছে। তারপরে আমি বলবো যে সত্তাই শতভাগ হয়তো দিতে পারেনি, কিন্তু সত্তাই তো আসলে শেষ না। সামনে আরও কাজ করব, তখন চেষ্টা করব আরও ভালো করার জন্যে। আর এই আচ্ছা, সামনে আরো আমরা মানে ভালো কাজ করার জন্য চেষ্টা করবেন, এই কথার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা সামনে আরো কোনো কাজ পাচ্ছি। কাজ তো করতেই চাই, একটা কাজ করতে থেমে থাকলে হবে না, কাজ করতে হবে। কোনো পরিকল্পনা কি হয়েছে? পরিকল্পনা নিয়ে এগোচ্ছি এবং সত্তা চলছে। এখন শুধু সত্তা রিলিজ, মানুষের যে রেসপন্স, এগুলো দেখায়, এটা নিয়ে আসলে আছি। আচ্ছা, পরের গল্পটা তো একটু সত্য মুভিতে তাহলে ফিরে আসি। শুটিং হয়েছে 2 বছর ধরে, বাংলাদেশে বিভিন্ন লোকেশনে শুট হয়েছে, তো লোকেশনগুলো একটু জানতে চাই। সত্তা ঢাকার, যেহেতু গ্রামের একটা গল্প, ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে বা গাজীপুর বিভিন্ন জায়গায় আমরা করেছি। আর গানগুলো আমরা যেমন কক্সবাজারে গান করেছি, এফডিসিতে কাজ হয়েছে, মানে গল্পের প্রয়োজন যে জায়গাগুলো দরকার ছিল আমরা সেখানে অনেক জায়গাতে শুটিং হয়েছে। মোবাইলে কাজ করেছি, হোতাপাড়াতে করেছি। হ্যালো, কে আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম বলো। মুমিন শহরিয়ার। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 9-এ। ক্লাস 9-এ, ঠিক আছে। ছবির গ্যালারি থেকে প্রশ্ন করছি, ছবিটি ভালোভাবে দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। পাকিস্তানের এই জাতীয় দলের স্পিন বোলারের নাম বলতে হবে। অপশন ক হাসান আলী, অপশন খ বাবর আজম, অপশন গ শাদাব খান। বলো। অপশন গ শাদাব খান। অপশন গ শাদাব খান নিলাম, বাহ চমৎকার, সঠিক উত্তর। অভিনন্দন, 500 টাকা সমমূল্যের বই তোমার জন্য। পরের প্রশ্ন, বিশ্বখ্যাত এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম বলতে হবে। অপশন ক ম্যাক্স লিপচিন, অপশন খ জন ক্যারম্যাক, অপশন গ লিনুস তোরভালদস। অপশন খ জন ক্যারম্যাক। অপশন খ জন ক্যারম্যাক নিলাম, দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল। সঠিক উত্তর বলে দিচ্ছি, অপশন গ লিনুস তোরভালদস। অনেক ধন্যবাদ। হ্যালো, কে আছো? হ্যালো, আসসালামু আলাইকুম। নাম বলো। আপু, আমি নাবিলা বলছি। কেমন আছো তুমি? আপু, ভালো আছি। কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 7-এ পড়ছি। ক্লাস 7-এ, ঠিক আছে। কোন বিভাগ থেকে প্রশ্ন করবো বলো?
ছোটদের পার্লামেন্ট। বলো। ছোটদের পার্লামেন্ট। ছোটদের পার্লামেন্ট নিচ্ছি, কিন্তু একটু জোরে কথা বলতে হবে, ঠিক আছে? প্রশ্ন করছি, প্রথম প্রশ্ন, জাতীয় সংসদের সভাপতি কে? অপশন ক প্রধানমন্ত্রী, অপশন খ হুইপ, অপশন গ স্পিকার। বলো। অপশন গ স্পিকার। অপশন গ স্পিকার নিলাম, চমৎকার, সঠিক উত্তর। অসংখ্য ধন্যবাদ। পরের প্রশ্নে যাচ্ছি। আইনসভা অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে কার মাধ্যমে? অপশন ক প্রশাসনিক কাঠামো, অপশন খ স্থানীয় সরকার, অপশন গ বিভিন্ন কমিটি। বল। অপশন ক প্রশাসনিক কাঠামো। অপশন ক প্রশাসনিক কাঠামো নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর বলে দিচ্ছি, অপশন গ বিভিন্ন কমিটি। জানা হলো। ভাই আপনার সঙ্গে কথা বলছিলাম, বলছিলেন সাকিব খান পাওলি দামের অভিনয় নিয়ে, খুব চমৎকার অভিনয় করেছেন তারা। তো একটু তাদের প্রসঙ্গে জানতে চাই, তারা এরকম অনেকেই বলে থাকেন যে তারা যখন শুটিং স্পটে থাকেন সেখানে অনেক ধরনের প্রতিবন্ধকতা হয়, অনেক বেশি ভিড় হয়, সেখানে কাজ করা একটু কঠিন হয়। তো আপনার অভিজ্ঞতাগুলো একটু জানতে চাই। স্বাভাবিক, যেহেতু যারা পর্দার সামনে থাকেন সুপারস্টার আর সাকিব বা পাওলি, তাদের নিয়ে মানুষের একটা ব্যাপক আগ্রহ আছে, এবং পর্দার মানুষদেরকে একটু সামনে পেলে সবাই একটু ভিড় করে দেখতে তো চানই। তো সাকিবকে স্পেশালি নিয়ে কাজ করা, আমার মনে হয় যে অনেক মানুষের ভিড় লেগে যায়, এটা তো থাকেই। আচ্ছা, তো মানে অভিজ্ঞতা কি, তিক্ত অভিজ্ঞতা কি ছিল এর মধ্যে? হ্যাঁ, তিক্ত অভিজ্ঞতা ছিল যে কিছু দর্শক থাকেন, কিছু মানুষ যারা দেখতে আসেন, খুবই তারা ক্রেজি ফ্যান যখন থাকেন, তারা কোনো কিছু শুনতে চান না। এখন তাদের সঙ্গে যে তারা ফ্যান, তাদেরকে তো মানে কতটা বোঝানো যায়, বুঝিয়ে সুঝিয়ে কাজ করা, এটা একটা সময় লেগে যায় অনেক সময়। আচ্ছা, মানে কোঅপারেট করেই কাজ করতে হয়। হ্যাঁ, একদম। আচ্ছা, তো ভাই একটু সঙ্গীতের দিকে তাকাই। 7টি গান রয়েছে পুরো সিনেমাতে, বেশ অনেকগুলো গান। তো বোঝাই যাচ্ছে যে সঙ্গীতের বেশ প্রাধান্য রয়েছে। বাপ্পা মজুমদার সঙ্গীত আয়োজনে ছিলেন, তো সেই প্রসঙ্গে একটু জানবো। ইতিমধ্যেই কিন্তু গানগুলো ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে যেটা তোর প্রেমেতে অন্ধ হলাম, জেমসের সোহানি হোসেনের লেখা, এটা প্রায় 1.5 মিলিয়নের কাছাকাছি ইউটিউবে ভিউ, এবং দর্শক ব্যাপক গ্রহণ করেছেন। আরেকটা গান যেটা এটাও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, সেজুল হোসেনের লেখা, মমতাজের গাওয়া, না জানি কোন অপরাধে। আর অন্যান্য গানগুলো যেগুলো আছে সেটার মধ্যে মানুষ খুব পছন্দ করছে, রোমান্টিক গান টান যেগুলো আছে। তো 7টা গান আছে সব মিলে, এখানে সামিনা চৌধুরী, কণা, মিলা, সুমি শবনম, পূজা, পান্থকানাই সবাই গান করেছেন। আচ্ছা, তো চমৎকার, অনেক জনপ্রিয় শিল্পীদের নিয়ে কাজ করেছেন আপনি। একটু অভিনয়ের প্রসঙ্গে আবারও ফিরে আসি। পাওলি দাম, সাকিব খানের কথা তো অনেক হলো, একটু মানে পার্শ্ব অভিনেতা অভিনেত্রী যারা ছিলেন তাদের প্রসঙ্গে জানতে চাই যে তারা মানে কতটা স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছেন আপনার সঙ্গে? চেষ্টা করেছি একটা, তারা যেভাবে কাজ করেন, যেমন আমি বলবো স্পেশালি রিনা খান বা আপনার যে নাসরিন, কাবিলা বা শবনম পারভিন, তাদেরকে যেভাবে দর্শক দেখেন একটা অন্যরকম, আমাকে কিন্তু এটা হলে গিয়েও দেখেছি বা মানুষ ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে অন্যরকম নাসরিনকে মানুষ দেখেছে, অন্যরকম রিনা খানকে দেখেছে। তো তারাও নিজ নিজ ক্ষেত্রে অবশ্যই খুব ভালো অভিনয় করেছেন। আচ্ছা, তো ভাই আপনি কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন যে এটা তো আসলে শেষ না, এটা হচ্ছে সামনে আরো অনেক কাজ করার ইচ্ছে আছে। একটু বাংলাদেশের যদি এই ইন্ডাস্ট্রিটা সম্পর্কে একটু জানতে চাই, সিনেমা ইন্ডাস্ট্রি, এবং অনেকেই বলছেন যে যারা বাংলাদেশের আসলে নাম্বার 1 বলা হয় হিরো হিসেবে বা অভিনেত্রী হিসেবে, তাদের সিনেমা অনেক ক্ষেত্রে আসলে ব্যবসা সফল হচ্ছে না। তো এই যদি অবস্থা, বা কিছুদিন আগে আমরা দেখলাম ঢাকার প্রাণকেন্দ্রে একটি সিনেমা হল বন্ধ হয়ে গেল, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় এই ইন্ডাস্ট্রিকে ধরে রাখার জন্য আসলে কি কি করা প্রয়োজন? যেটা হচ্ছে যে সিনেমা শিল্পকে শিল্প ঘোষণা করে রাখলে শুধু আসলে হবে না, এটা সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছেন তারাও ভালো বুঝবেন যে এটা একটা বড় ইন্ডাস্ট্রি, অনেকগুলো মানুষ এটার সঙ্গে সম্পৃক্ত, অনেক মানুষের রুটি রুজি এটার সঙ্গে জড়িত, এবং অনেক মানুষ বেকার হয়ে পড়ছেন। সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে মানে এটা আমাদের জন্য অসন্ধির সঙ্গে। তো ওখানে হয়তো মার্কেট হবে, সেই মার্কেটে কিন্তু প্রত্যেকটা মার্কেটে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল যে মাল্টিপ্লেক্স করার একটা সিদ্ধান্ত। এই জায়গাটা যদি আমরা থাকতে পারি, বা অন্যান্য সিনেমা হল যেগুলো আছে পরিবেশ ভালো করা, বা টোটাল একটা টিম ওয়ার্কের ব্যাপার, তো এটা যারা এটা নীতি নির্ধারণ করে আসলে ভালো বলতে পারবেন, এবং তাদের কাছে আমাদের দাবি থাকবে এটা যে সিনেমা হল যদি না বাঁচে সিনেমা বাঁচবে না, সিনেমা না বাঁচলে সিনেমা হল বাঁচবে না। আচ্ছা, এই তো গেল সরকারের একটি পদক্ষেপের কথা আপনি বলছিলেন। আমি যদি একটু জানতে চাই যে একজন পরিচালক বা একজন অভিনেতা অভিনেত্রীর ব্যক্তিগত পদক্ষেপ কি হতে পারে? আমরা মানে আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে কি করতে পারি, ভালো ছবি নির্মাণ করতে পারি। আর আমার মনে হয় যে আমরা যারা বাংলাদেশি
তারা দিন শেষে বা আসলে আমরা লাল সবুজটাকে আসলে ধারণ করি এবং ওই গর্বে গর্বিত। তো সেই জায়গা থেকে দেশটাকে একটু গর্বিত করার জন্য বা দেশটার মাথা উঁচু করার জন্য আমাদের জায়গা থেকে যদি একটু আমরা একটা অবস্থানে থাকি বা একটা পদক্ষেপ নিই, সে যে কোনো একটা ভালো কাজ দেশের জন্য প্রতিনিয়ত করা, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা ভাই, আপনার সঙ্গে আরো কথা হলো, তবে একজন বন্ধু অপেক্ষা করেছে, একটা ফোন কল নিয়ে আসি। হ্যালো, কে আছো? কে আছো, নাম বলো। দুঃখিত বন্ধু, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আর একবার চেষ্টা করো। ভাইয়া, এই যে আপনি বলছিলেন যে সরকার বা ব্যক্তিগত পদক্ষেপ রয়েছে এবং ভালো সিনেমা আসলে বানাতে পারে একজন পরিচালক, তার এটা ব্যক্তিগত পদক্ষেপ। আমি আপনার কাছে একটু জানতে চাই যে ভালো সিনেমা আসলে এখন কতটা হচ্ছে যে দর্শক হলমুখী হবে? যেটা হয়েছে যে আসলে আমাদের একটা ইনস্টিটিউশনের খুব ঘাটতি। আসলে যারা কাজ করছেন বা আমরা করছি, আমরা চেষ্টা করছি আমাদের মতো করে, কিন্তু যদি একটা ইনস্টিটিউশন থাকে তাহলে সঠিক নির্দেশনার জায়গাটা আসলে খুব স্পষ্ট হবে। এটা যেমন, আর সিনেমা হলের ক্ষেত্রে আমি বলবো যে যেমন স্টার সিনেপ্লেক্স আমাদের এখানে হয়েছে, এটা একটা এক্সাম্পল আমি মনে করি। এরকম মাল্টিপ্লেক্সগুলো যদি হয়, যারা আমাদের এখানে বিত্তমান মানুষরা আছেন বা একই সঙ্গে কালচার, একটু সংস্কৃতিকে ভালোবাসেন, প্রমোট করছেন, তারা যদি এগিয়ে আসেন, তাহলে সিনেমা হলগুলো মনে হয় যে একটা ভালো সময় আসবে এবং এইভাবে আসলে চলচ্চিত্র এগিয়ে যাবে বা আমরা একটা মানে ভালো কিছু উপহার পাবো। একদম। আচ্ছা ভাইয়া, একটু আপনার প্রসঙ্গে আসি। এটা তো আপনার এই সিনেমার আগেও আপনি একটি সিনেমা নির্মাণ করেছিলেন, সেই সিনেমাটির প্রসঙ্গে আমি একটু জানতে চাই। অন্ধনিরাঙ্গম, এটা একটা আসলে একটা টিভি প্রযোজিত চলচ্চিত্র ছিল। 2010-এ আমি এটা নির্মাণ করি এবং ওটা একটা ডকু ফিকশন টাইপের একটা ছবি ছিল। লালন ফকিরের জীবন দর্শন নিয়ে 450 জন বাউল কাজ করেছিলেন, রোকেয়া প্রাচী, জয়ন্ত চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই। এবং এটা আমার প্রথম কাজ, কিন্তু ওই কাজটা অনেক মানে অন্যরকম একটা কাজ ছিল। ওটা দেখে যেমন সত্তা বিবেচনা করা যাবে না, বা সত্তা দেখে আমার পরের কাজটা আসলে বিবেচনা করা যাবে না। আচ্ছা, তো আগে বাট আমি যেটাই করতে চাই ওটা রুচির একটা কিছু করতে চাই এবং দেশকে নিয়ে বা নারীকে একটা সম্মানের জায়গায় রেখে কিছু করতে চাই। আচ্ছা বাহ, আমি একটু মানে ভবিষ্যতের কথাই আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন যে সামনে ইচ্ছা আছে কাজ করার, কোনো কিছু কি পরিকল্পনা হয়েছে যে আমি এই গল্প নিয়ে বা এইভাবে কাজটা করতে চাই? কাজ তো করতে চাই, এখন ভাবছি এটা। একটু যদি ইঙ্গিত দিতেন আমাদেরকে, আমরা কি কিছু মানে ইঙ্গিত পেতে পারি যে এই ধরনের কাজ তবে করতে পারি? যেটা মানে সাহিত্য নির্ভর কিছু এখনো পর্যন্ত চিন্তা আছে যে সাহিত্য নির্ভর, সেটা সময় হলে আসলে জানাবো। আচ্ছা বাহ, চমৎকার ভাই, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। সত্য চলচ্চিত্রের সাফল্য কামনা করছি এবং আশা করছি যে দেশের প্রত্যেকটা মানুষ হলে গিয়ে সিনেমা দেখবে এবং তাহলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ ভাই। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ ভাই, বিদায় নিচ্ছি। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।